সকালে ঘুম থেকেই উঠে দেখি যে সোশ্যাল মিডিয়াতে সয়লাব হয়ে গিয়েছে যে আমাদের উপদেষ্টা বা ছাত্ররা তারা নাকি শেখ হাসিনার কাছে ফোন করে ক্ষমা চাচ্ছেন যে আপা ক্ষমা করে দেন, ভুল হয়ে গিয়েছে, এবং এত বেশি বেশি ফোন করতেছেন যে শেখ হাসিনার ফোনের লাইন খুবই বিজি। এগুলো আবার ওই সোশ্যাল মিডিয়াতে অনেকে আবার প্রচার করতেছে, মানে আওয়ামী লীগের বিভিন্ন পেজ টেজ থেকে, যে হঠাৎ করে সবাই ক্ষমা চাচ্ছে কেন। যে মহিলা ভারতে পালিয়ে গিয়ে নরেন্দ্র মোদীর বদন্যতায় একটা ফ্ল্যাটে ভাড়া থাকে, লজ্জায় কাউকে মুখ দেখাতে পারে না, ফোনে শুধু কণ্ঠ শুনতে পাই, সেই মহিলার কাছে সবাই ক্ষমা চাবে। এগুলো আসলে আওয়ামী লীগের আলৌকিক কল্পনা। এবং আওয়ামী লীগ মনে করে যে ওদের প্রভু ভারত ওদেরকে পুনর্বাসন করবে। অলরেডি যারা ভারত আছে তারা আধার কার্ড মার্ট পাইছে, রেশন মেশন পায়, ভালো কথা, সেখানে অনেক টাকা পয়সা পাচার করে নিয়ে গেছে, ভারতের অর্থনীতিতে ওই টাকা যুক্ত হবে, ভারতের শেয়ার বাজারও নাকি বিনিয়োগ করতেছে, ভালো করুক, সমস্যা নেই আমাদের। তো এখন এই নতুনটা খবর যে আসলে ভারতও আওয়ামী লীগের আশা ছেড়ে দিয়েছে। আপনাদেরকে দেখাই, সেখানে দেখেন আপনারা, বিক্রম মিস্ত্রি ভারতের বিদেশ সচিব, হাবাতা শার্ট পরা, তিনি বলেছেন যে নির্বাচন যে সরকার আসবে সে সরকারের সঙ্গেই কাজ করবে ভারত। যে সরকার নির্বাচনে আসবে, মানে নির্বাচনে যে সরকারটা নির্বাচিত হয়ে জনগণের ভোটে আসবে, সে সরকারের সঙ্গেই ভারত কাজ করবে। সুতরাং তারা এটা আর দেখবে না যে আওয়ামী লীগ নির্বাচনে এলো কি এলো না, এটা তাদের আর কোনো দেখার বিষয় না। তারা হঠাৎ করে তাদের নীতি চেঞ্জ করেছে। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ডি ক্যাব, বাংলাদেশের একটি ডি ক্যাব, সেটা হচ্ছে যে ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্স অ্যাসোসিয়েশন। এই ডি ক্যাবের প্রেসিডেন্ট এ কে মাইনুদ্দিন, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন সহ 23 সদস্যের একটি দলকে ভারত সরকার আমন্ত্রণ জানিয়েছে যে ভারত সরকারের মনোভাব জানানোর জন্য। এবং এর পেছনে কাজ করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। এটা কিন্তু আগে হয়নি। এবং সেই ডি ক্যাবের 23 সদস্যের প্রতি দলের সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের স্বয়ং বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি সেখানে স্পষ্ট করেছেন যে নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে যে আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, এনসিপি আসুক, আমরা সবার সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি, শুধু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে আসলেই হয়। যদিও ডক্টর ইউনূসের সঙ্গে তাদের যে সম্পর্ক, এই সম্পর্কটা যে খুব স্বাভাবিক ছিল তা না, এটা ভারত দেরিতে হলে বুঝতে পেরেছে যে আমরা যা করেছি। প্রথম দিক দিয়ে ভারত নীতি ছিল যে যদি আমরা ইউনূসকে চাপ প্রয়োগ করি তাহলে হয়তো ইউনূস ভয় পেয়ে আমাদের কথা মেনে নেবে। কিন্তু ডক্টর ইউনূস যেভাবে উন্নত শির, মানে মাথা উঁচু করে কথা বলেছেন, তিনি এবার জাতিসংঘে গিয়েও বলেছেন যে ভারত যা করতেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তারা গুজব ছড়াচ্ছে। এবং গত পরশুদিন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে পার্বত্য এলাকায় ইউপিডিএফ কে ভারত সরাসরি মদত দিচ্ছে, জাল টাকা সবকিছু করতেছে। এই সবকিছু করেও ভারত দেখেছে যে বাংলাদেশ সরকারকে তারা কিছুই করতে পারতেছে না। এই কারণে আজকে সেই ডি ক্যাবের লোকদেরকে দাওয়াত দিয়ে নিয়ে সচিব বলতেছেন যে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি। এর মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা, পানি বন্টন বা শেখ হাসিনাকে নিয়ে অনেক প্রশ্নের জবাব তারা দেন। এবং তারা স্বীকার করেন যে বর্তমান সরকারের আমলে আসলে অনেক সমস্যা আমাদের ভিতরে আছে। এবং তারা বলেন যে যে এই নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার নির্বাচিত হবে এবং বাংলাদেশের জনগণ যাদের নির্বাচিত করবে সেই সরকারের সঙ্গেই আমরা কাজ করব। এটা তিনি স্পষ্টভাবে বলেছেন। এবং প্রশ্ন করা হয়েছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের সম্ভাবনা আপনি কিছু বলেন। তখন বিক্রম মিশ্রি বলেন যে বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার ভিতরে আমি যেতে চাই না, সেই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। এই নির্বাচনকে বাংলাদেশের ভিতরে এবং আন্তর্জাতিকভাবে কিভাবে দেখা হবে সেই বিষয়ে বাংলাদেশ সরকার, জনগণ এবং সুশীল সমাজ তাদের নিজেদের ভিতরেই মূল্যায়ন করতে হবে। এবং এটা শুধু অভ্যন্তরীণ বৈধতার বিষয়ই নয়, বাইরের দৃষ্টিভঙ্গির বিষয় বলেও তিনি উল্লেখ করেন। তবে তিনি বলেন যে এসবের কোনো বিষয় আমাদের সম্পর্কের উপর প্রভাব ফেলবে না। শেষ পর্যন্ত কে নির্বাচনে অংশগ্রহণ করলো, কে করলো না, এটা বাংলাদেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে। এবং তিনি আরো বলেন যে নির্বাচনের মধ্য দিয়ে সন্দেহাতীতভাবে একটা নির্দিষ্ট ম্যান্ডেট আসবে এবং এই ম্যান্ডেটকে কিভাবে দেখা হবে সেই প্রশ্ন যখন আসবে তখন ভারত বিন্দু মাত্র হস্তক্ষেপ করবে না, বাংলাদেশের মানুষই এগুলো নির্ধারণ করবে। অত্যন্ত সুন্দর কথা তিনি বলেছেন। আমরা কিন্তু এমন কথাই চাই। এবং একটা বড় দেশ হিসেবে ভারত সুপার পাওয়ার হয়ে উঠতে চায়, কিন্তু ভারতের যে পররাষ্ট্রনীতি অত্যন্ত নিম্নমানের। আরে বাবা, হাসিনা পালিয়ে যাওয়ার পর এরা যা করেছে আমাদের সঙ্গে, পৃথিবীর ইতিহাসে এটা একদম বিরল। এবং একটা রাজনৈতিক দল যখন পালিয়ে আরেক দেশে যায় তখন ভারত যেভাবে হেল্প করেছে পৃথিবীর ইতিহাসে অন্য কোনো দেশ এটা করেনি। ভারত খুনিদের আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে,
নিরাপত্তা দিয়েছে, আধার কার্ড দিয়েছে, রেশন দিচ্ছে, তারা আবার লুকিয়ে লুকিয়ে ভারতের শেয়ার বাজারে বিনিয়োগ করতেছে, টাকা পয়সা নিয়ে গেছে সেখানে, খুব ভালো আছে। এবং ইউনূস সরকারের সঙ্গে একের পর এক শত্রুতামি, নিজেদের নাক কেটে পরে যাত্রা ভ্রমণ করা। ভারত বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্কে ভারত সবচেয়ে বেশি লাভবান, সবচেয়ে বেশি লাভবান। সেই ভারত থেকে আমরা কিনি, সেই মালামাল কিনি, কাঁচামাল কিনি, পণ্য কিনি, পর্যটন, মেডিকেল, সব দিক দিয়ে ভারতের লাভ। তারপরেও ভারত নিজেদের নাক কেটে আমার যাত্রা ভ্রমণ করতেছে কেন? ওই হাসিনা পালিয়ে গেছে জন্য। এটা কোনো কথা? সরকার যায় সরকার আসে, কিন্তু দেশ তো থাকে। সেই প্রতিবেশী দেশ সেই দেশের সঙ্গে শত্রুতা করে। আমাদের 90% মুসলমানদেরকে বলা হয় যে উগ্রবাদী, আমাদের জুলাই আন্দোলনকে বলা হয় জঙ্গিদের আন্দোলন। ভালো কথা। এইগুলো করে কিন্তু এই বাংলাদেশে কখনোই ওই ভারতের পোষা আওয়ামী লীগ ভোট পাবে না। কারণ আওয়ামী লীগ যাদের জঙ্গি বলে তাদেরও একটা ভোট, একটা মানুষের একটা ভোট। আর যাদেরকে আওয়ামী লীগ বলে ভালো তাদেরও কিন্তু ওই রোকেয়া প্রাচী, শাওন টাউন, এদেরও কিন্তু একটা ভোটই। কাজেই যেই দেশের 90% মানুষকে আপনি মুসলমান বলেন, আবার মানে উগ্রবাদী মুসলমান বলেন, তাদের ভোটই কিন্তু দরকার হয়। এবং এই 17 বছর হাসিনা টিকিয়েছিল কিন্তু ভোটের মাধ্যমে না, গুম খুন হত্যা এবং ভয় দেখানোর মাধ্যমে, যেই দিন আর নাই। এখন আওয়ামী লীগকে ওই মুসলিম লীগ হয়ে টিকে থাকতে হবে, শুধু ওই গোপালগঞ্জ ফরিদপুরের মতো দুই একটা জেলায়, আস্তে আস্তে সেটাও বিলীন হয়ে যাবে। কারণ যেই দলটা আসলে বাংলাদেশকে ভালোবাসে না, যেই দলটা বাংলাদেশকে ভালোবাসে না, যেই দলটা বাংলাদেশ থেকে ভারতকে প্রায়োরিটি দেয়, যেই দলটা পার্বত্য এলাকায় পর্যন্ত এই যে ইউপিডিএফ এর সন্ত্রাসী কার্যক্রমে সমর্থন দেয়, সেই দলটা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে না। তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল একটু আগে বিবিসিতে যে আপনি ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে আপনি কিভাবে দেখেন? তিনি বলেছেন যে সবার আগে বাংলাদেশ। সে ভারত, আমেরিকা, চীন যাই হোক না কেন, সবার আগে বাংলাদেশ। আমি আমার দেশের স্বার্থকেই সবার সবচেয়ে বড় করে দেখবো। বেগম জিয়া, শহীদ জিয়ার পররাষ্ট্রনীতি ছিল ফ্রেন্ডশিপ টু অল, মিলেস ফর নান, সবার সঙ্গে বন্ধুত্ব, শত্রুতা কারোর সঙ্গে নয়। কিন্তু তারেক রহমান সেই পররাষ্ট্রনীতি চেঞ্জ করে তিনি বলেছেন সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট। আমি কিচ্ছু বুঝি না, আমার দেশের স্বার্থ অনুযায়ী আমি কারোর সঙ্গে বন্ধু করবো, কারোর সঙ্গে শত্রুতা করবো, সেটা আমার নিজস্ব ব্যাপার। আমি সবার আগে বাংলাদেশ এই নীতি নিয়ে চলতে চাই। তখন প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, আপনি সেটা কিভাবে দেখেন? তিনি বলেছেন যে স্বৈরাচারকে ভারত আশ্রয় দেওয়াতে বাংলাদেশের জনগণ খুবই ক্ষুব্ধ, খুবই ক্ষুব্ধ। সুতরাং তিনি বলছেন যে ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগ ভাজন হয়, আমার কিছুই করার নাই। মানে সহজ কথায় বলতে গেলে যে হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার কারণে জনগণ ভারতের উপর ক্ষুব্ধ। এখন আমার কি করার আছে? আমার তো এট দ্য এন্ড অফ দ্য ডে দেশের জনগণের সঙ্গে থাকতে হবে, তাই না? এখানে আমার কিছু করার নাই। এ স্ট্রং মেসেজ ভারতের প্রতি। এবং আমি এও জানি যে ভারত চেষ্টা করেছে যে বিএনপিকে ম্যানেজ করে যাতে হাসিনাকে পুনর্বাসন করা যায় কিনা, এটা বিএনপি রাজি হয়নি। সুতরাং সেই আলোচনা এখন পোস্টপোন করে, মানে স্থগিত করে, এখন ভারত জামাতের সঙ্গে আলোচনা করতেছে যে যদি জামাতের মাধ্যমে জামাতকে বুঝিয়ে টুজিয়ে কোনো মতে আসলে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো যায়। কিন্তু তাও হয়তো বা সম্ভব হবে না, এটা বুঝে গিয়েছে। কারণ যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় গত বছরে, মানে আওয়ামী কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়, তখন কিন্তু একটা দেশও কিন্তু প্রতিবাদ করেনি। পশ্চিমা একটা দেশও বলেনি যে তোমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলা কেন, বলেনি। একমাত্র ভারত প্রতিবাদ করেছে। ভারত খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলেও পশ্চিমারা কিছুই বলবে না এবং পশ্চিমারা এই নির্বাচনকে মেনে নিবে। এবং সেই অনুযায়ী পশ্চিমারা বিএনপি এবং জামাত দুইটা বড় দলকে প্রতিদ্বন্দ্বী মনে করে দুইটা দলের সঙ্গেই প্রতিনিয়ত বৈঠক করতে, যেটা আপনারা জানেন যে বিএনপি এবং জামাতের সঙ্গে, বিশেষ করে জামাত ইসলামের আমিরের সঙ্গে অনবরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা কন্টিনিউ বৈঠক করতেছে। এবং সেখানে আওয়ামী লীগকে তারা বলেনি, টুকটাক চাইতেছে যে সাবের কাকার নেতৃত্বে একটা পরিচ্ছন্ন আওয়ামী লীগকে নিয়ে এসে যদি নির্বাচন করানো যায়। যদিও সেটা শেখ হাসিনা মানবে না, কারণ শেখ হাসিনার কাছে শুধু আওয়ামী লীগ না, সেটা হচ্ছে তার সম্পত্তি। তিনি তার আওয়ামী লীগকে সাবের কাকার হাতে ছেড়ে দিবেন না, এটা চেষ্টা করতেছে। গতকালকে তিনজন রাষ্ট্রদূত বৈঠক করলো, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি তিনজন রাষ্ট্রদূত, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে। তারপরে কয়েক মাস আগে আবার মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসনও বৈঠক করলো সাবরেশ চৌধুরীর সঙ্গে। তো সাবরেশ চৌধুরীকে দিয়ে চাইতেছে, এটা সেনাপ্রধানও চান, জেনারেল ওয়াকারুজ্জামানও চান, যেটা একটা পরিচ্ছন্ন আওয়ামী লীগ যদি এসে নৌকা মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে, এটা ভালো দেখে আর কি, না ওটা কেমন দেখে, একটু খারাপ দেখে, এটা চাইতেছে। কিন্তু আলোচনা চলতেছে, শেষ পর্যন্ত যদি না হয় তাহলে তো আর কিছু করার নাই। মার্কিন রাষ্ট্রদূত এবং ব্রিটিশ হাই কমিশনার সারা কুক, তারা একটা মেসেজ পাঠিয়েছেন শেখ হাসিনার কাছে যে শেখ হাসিনা যেহেতু আপনার বয়স হয়েছে, প্লাস আপনার বিরুদ্ধে যে এলিগেশন গুলো আছে গণহত্যার, এগুলো খুব স্ট্রং। এটা আপনি অস্বীকার করলেও এটা তো স্ট্রং যে আপনার নির্দেশে এসব গণহত্যাগুলো হয়েছে। সুতরাং আপনি দলটা এই সাবের কাকা ছেড়ে দেন, সাবের কাকা পরিচ্ছন্ন লোকজন নিয়ে একটা নির্বাচন করুক, দলটা অন্তত বেঁচে থাকুক।
কিন্তু শেখ হাসিনা রাজি হননি, কারণ তিনি আওয়ামী লীগকে ছাড়বেন না। তিনি এখনো মনে করেন তিনি প্রধানমন্ত্রী, তিনি মনে করেন যে তিনি খুব শীঘ্রই আর একটা গণ আন্দোলনের মাধ্যমে তিনি ওই বিএনপি জামাত সবাইকে হটিয়ে দিয়ে তিনি ক্ষমতা নিয়ে নেবেন এবং ভারত তাকে হেল্প করবে। তো তার সেই আশায় ঘুরে বালি। তিনি এখনো ফোনে বলেন যে আমি তো এই গত 15 বছর ধরে শুধু উন্নয়নই করেছি, এইবার ক্ষমতা এলে আমি কাউকে ছাড়বো না, ওদের সবাইকে ফাঁসি দিব। মানে তিনি এখনো চিন্তা করেন যে তিনি ক্ষমতায় আসবেন, এসে সব ফাঁসি দিবেন। এই হচ্ছে গিয়ে ওনার অবস্থা আর কি। তো যাই হোক, এখন শেষ পর্যন্ত ভারতের সুর নরম হয়েছে। তারা বলেছেন যে সরকার আসুক না কেন তারা মেনে নিবেন, এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে বা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না দেওয়া হলে তারা মেনে নিবেন কিনা। এর উত্তরে তিনি বললেন যে এটা আমরা মেনে নিব, এবং বাংলাদেশের নির্বাচনে কে অংশগ্রহণ করবে কে করবে না সেটা সে দেশের সরকার এবং জনগণই সিদ্ধান্ত নিবে। ভালো কথা। তো আমরাও চাই যে যে নির্বাচনটা সামনে হবে সে নির্বাচনে বিএনপি আসুক আর জামাতি আসুক, আমি চাই ভারতীয় হাইকমিশনার, কি জানি ওর নাম, প্রণয় কুমার বার্মা, আমি চাই ও একদম ফজর আজানের আগে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে শুভেচ্ছা জানানোর জন্য, যেমনটা ও শেখ হাসিনার সময় করতো। আমরা চাই সেই প্রণয় কুমার ভার্মা একদম ফজর আজানের আগে ফুল নিয়ে গেটে বাইরে দাঁড়িয়ে থাকবে, যাতে চীনের রাষ্ট্রদূত তার আগে আসতে না পারে। এটাই দেখতে চাই। দর্শক ভালো থাকবেন, ধন্যবাদ।